আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আছি আমি সামিয়া আফরোজ। আজকে আলোচনা করব আনসিন কম্প্রিহেনশন নাম্বার 63 নিয়ে। চলো দেরি না করে শুরু করা যাক। 63 নাম্বার আনসিন কম্প্রিহেনশন আছে জর্জ বার্নার্ড শ, যে জন্মগ্রহণ করেছে 1856 সালের 26শে জুলাই। At his 10 মানে 10 বছর বয়সে he was sent to school but he received from there a scanty education. তাকে 10 বছর বয়সে স্কুলে পাঠানো হয়, কিন্তু সেখানে তিনি স্ক্যান্টি মানে খুবই অল্প পরিমাণে শিক্ষা লাভ করে। Most of his cultural background he owed to his mother. তিনি তার বেশিরভাগ সাংস্কৃতিক পটভূমি তার মায়ের কাছ থেকেই লাভ করেন। At the age of 15 বছর বয়সে Shaw worked for 5 years as a clerk in a land agent's office. আচ্ছা, 15 বছর বয়সে শ মানে এই যে জর্জ বার্নার্ড শ কাজ করে কোথায়? একটা ল্যান্ড এজেন্ট অফিসে। কি হিসেবে? একজন কেরানি হিসেবে। ক্লার্ক মানে কেরানি। দেন তারপরে হি ওয়েন্ট টু লন্ডন উইথ হিজ মাদার। তারপর সে তার মার সাথে লন্ডনে যায়। where he now and then earned a few shillings but never a living. সেখানে সে কাজ করে তার মায়ের সাথে লন্ডনে যে যথাসামান্য উপার্জন করেন, কিন্তু কখনো জীবিকা উপার্জন করেননি। Here he became an active member of Fabian Society which was founded in 1884. একটা সোসাইটির নাম বলছে যেটার নাম হচ্ছে ফ্যাবিয়ান সোসাইটির একজন সক্রিয় সদস্য হন কত সালে? 1884 সালে। তারপরে 1873 থেকে 1883 পর্যন্ত শ চেষ্টা করেছে টু বিকাম আ নভেলিস্ট বাই রাইটিং 4 novels, অর্থাৎ একজন ঔপন্যাসিক হওয়ার চেষ্টা করেছে 4টি উপন্যাস লেখে, কিন্তু সে বাট দে ওয়ার আ ফেইলার, কিন্তু তার ওই উপন্যাসগুলো সব ব্যর্থ হয়। অ্যান্ড দ্য ফেইলার মেড হিম আ প্লে রাইট, এই ফেইলার থেকে সে একজন নাট্যকার হয়ে যায়, এখন সে নাটক লিখে। His play Widowers' Houses, published in 1893, made a mild hit. সে একটা নাটক লিখে যেটার নাম হচ্ছে উইডোয়ার্স হাউসেস। উইডোয়ার্স হাউসেস মানে হচ্ছে বিধবাদের ঘরগুলো, এরকম বিধবাদের ঘরগুলো এরকম একটা সে আবিষ্কার করে কত সালে? 1893 সালে, যেটা কি একটা হিট হয়, অর্থাৎ প্রায় একদম এটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এরকম একটা নাটক সে তৈরি করে, সফলতা পায় তার সেই নাটকটা। আফটারওয়ার্ড তারপরে শ রোড প্লে আফটার প্লে, একটার পর একটা নাটক সে লিখছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান 1895, ক্যান্ডিড 1895 সেম টাইমে। তারপরে আছে এটা ক্যান্ডাইড। তারপরে আছে ম্যান অ্যান্ড সুপারম্যান 1903 সালে, অ্যান্ড সেন্ট জন 1923 সালে আর ফেমাস, এগুলো খুব জনপ্রিয়। ইন 1925 সালে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর হিজ গ্রেট কন্ট্রিবিউশন টু লিটারেচার বা সাহিত্যে এত ভালো অবদানের জন্য তাকে 1925 সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। 3 weeks after his 95th birthday, George Bernard Shaw died. অর্থাৎ জর্জ বার্নার্ড শ 3 সপ্তাহ পরে মারা যায়, তার 95th বার্থডে মানে 95তম জন্মদিনের 3 সপ্তাহ পরে সে মারা যায়। আসেন আমরা এখান থেকে ইনফরমেশন ট্রান্সফার টেবিলটি সলভ করি। জর্জ বার্নার্ড শ বর্ন, সে কত সালে কোথায় জন্মগ্রহণ করে? আচ্ছা, সে কত সালে জন্মগ্রহণ করে আমরা যদি এটা একটু প্যাসেজের মধ্যে দেখি, আমরা এখানে পেয়েছি 1856 সালে, 1856 সালে সে জন্মগ্রহণ করে। তাহলে আমরা এখানে লিখতে পারি কত সাল? 1856। ওকে, এরপরে বলছে উইডোয়ার্স হাউসেস ড্যাশ 1893। উইডোয়ার্স হাউসেস কি ছিল? উইডোয়ার্স হাউসেস একটা নভেল ছিল। উইডোয়ার্স হাউসেস একটা নভেল ছিল। আচ্ছা, এখানে একটু ভুল, যে এটা নভেল ছিল না, এটা একটা প্লে রাইট ছিল, একটা প্লে ছিল, এটা একটা প্লে মানে একটা নাটক ছিল। তাহলে এটা একটা প্লে বা একটা নাটক ছিল, তাহলে আমাদের এখানে অ্যান্সার আমরা বলতে পারি ইট ওয়াজ আ প্লে, নট আ নভেল। তারপরে ড্যাশ পাবলিকেশন 1895। কি কি প্রকাশ হয়? তার 2টা নাটক, একটা ছিল ক্যান্ডাইড আর একটা ছিল আর্ম অ্যান্ড দ্য ম্যান, এরকম একটা কিছু। তাহলে আর্ম অ্যান্ড দ্য ম্যান, আরেকটা ছিল হচ্ছে ক্যান্ডাইড, তাহলে কমা দিয়ে লিখবেন ক্যান্ডাইড। আচ্ছা, শ ফাউন্ডিং দ্য ফ্যাবিয়ান সোসাইটি, সে কত সালে ফ্যাবিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করে? 1884 সালে। ড্যাশ গট নোবেল প্রাইজ, কে নোবেল প্রাইজ পায় 1925 সালে? শ, অর্থাৎ জর্জ বার্নার্ড শ পুরস্কার পায়। আপনি এখানে শ লিখলেও নাম্বার পাবেন, জর্জ বার্নার্ড শ লিখলেও নাম্বার পাবেন, হি লিখলেও নাম্বার পাবেন। সবচেয়ে ভালো প্রোনাউনের জায়গায় নাউনটা লেখা, এটাই বেটার। আচ্ছা, এর পরেরটা সলভ করি। অ্যাওয়ার্ডেড ড্যাশ ইন লিটারেচার, লিটারেচারে তাকে কি দেওয়া হয়? নোবেল প্রাইজ। তাহলে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে নোবেল প্রাইজ। আচ্ছা, এর পরে বলছে জর্জ বার্নার্ড শ বিকেম অ্যান অ্যাক্টিভ মেম্বার 1884
ওয়ার বা ইনস্টিটিউশন, সে কোন জায়গার একজন সক্রিয় সদস্য হয়ে ওঠে? আমরা একটু আগে পড়েছি ফ্যাবিয়ান সোসাইটি। সো অ্যান্সার হচ্ছে ফ্যাবিয়ান সোসাইটি। এরপরে শ ওয়াজ সেন্ট টু ড্যাশ ইন 1866, 1866 সালে তাকে কোথায় পাঠায়? দেখেন 1856 সালে তার জন্ম, 10 বছর বয়সে তাকে লন্ডনে একটা স্কুলে পাঠায়। তাহলে আমরা বুঝতে পারছি যে সে স্কুলে যায়। তাহলে আমরা লিখতে পারি তাকে কোথায় পাঠানো হয়? স্কুলে। ড্যাশ ওয়াজ পাবলিশড লন্ডন ইন 1893, 1893 সালে কি প্রকাশিত হয়? উইডোয়ার্স হাউসেস। তাহলে আমাদের চারের অ্যান্সার হচ্ছে উইডোয়ার্স হাউসেস। নোবেল প্রাইজ ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে কত সালে নোবেল প্রাইজ দেওয়া হয়? 1925 সালে। এখানে প্রিপোজিশন না লিখলেও সমস্যা নেই। চলে যাচ্ছি পরেরটিতে। নাম্বার 1, জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন, সে কোথায় জন্মগ্রহণ করে? আচ্ছা, এখানে কিন্তু আমাদের কলাম দুইটাই আছে, সো দুইটা থেকেই করব যে কোন সালে জন্মগ্রহণ করে। ওয়াজ বর্ন আমরা জানি 1925 সালে, ঠিক আছে? 1925 না, 1856 সালে। 1925 সালে তো সে হচ্ছে নোবেল প্রাইজ পায়, 1856 সালে। আচ্ছা, তারপরে বলছে 1866 সালে কি করে? আচ্ছা, 1866 সালে তার কি অবদান ছিল? একটু প্যাসেজে গেলেই আমরা পেয়ে যাব। আমরা জানি 10 বছর বয়সে তাকে স্কুলে পাঠানো হয়, তাহলে 1866 মানে 10 বছর বয়সে তাকে স্কুলে পাঠানো হয়, তাহলে সেন্ট টু স্কুল, সেন্ট টু স্কুল। তারপরে বলছি ড্যাশ ফাউন্ডেশন অফ ফ্যাবিয়ান সোসাইটি, সে ফ্যাবিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতা। আচ্ছা, তাহলে কবে সে ফ্যাবিয়ান সোসাইটিটা প্রতিষ্ঠা করে? এটা আমরা একটু আগেই পড়েছি যে সে ফ্যাবিয়ান সোসাইটিটা প্রতিষ্ঠা করে 1884 সালে। 1995 সালে সে কি প্রকাশ করে? 1995 সালে সে প্রকাশ করে হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যানস। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যানস, আর্মস অ্যান্ড দ্য ম্যান। ওকে। পাবলিকেশন অফ ক্যান্ডাইট, ক্যান্ডাইট সে কবে প্রতিষ্ঠা করে, প্রকাশ করে? আচ্ছা, সেটাও হচ্ছে 1895। তাহলে এটার অ্যান্সারও কি 1895। চলে যাই পরেরটাতে। জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন, সে কবে জন্মগ্রহণ করে? এটা হচ্ছে 1856, সাল লিখতে হবে। স্কুলিং ফ্রম দ্য টাইম অফ বার্থ, তাকে কবে থেকে স্কুলিং করা হয়? তাকে স্কুলিং করা হয় হচ্ছে 1866 থেকে, 10 বছর বয়সে তাকে স্কুলে পাঠানো হয়। ফাউন্ডেশন অফ ফ্যাবিয়ান সোসাইটি, কত সালে ফ্যাবিয়ান সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1884 সালে। 10 ইয়ার্স, 10 বছর সে কি করে? আমরা প্যাসেজের মধ্যে একটা নির্দিষ্ট সময় 10 বছর দেখেছি, সে 10 বছর কি করে? সে অনেকগুলো নভেলস আর প্লে লিখে। তাহলে রোট মেনি প্লেজ, অনেকগুলো নাটক লিখে। ওকে, দ্য অ্যাওয়ার্ড অফ নোবেল প্রাইজ, সে নোবেল প্রাইজ কবে পায়? এটাও আমরা জানি 1925 সালে। আচ্ছা, তাহলে এই হচ্ছে তাকে নিয়ে এখানে আমাদের 4 নাম্বারটা ছিল। এখানে বেশিরভাগই আসলে সাল লেখার দরকার ছিল, তো আমরা সালগুলো কিন্তু সব প্যাসেজেই পেবো, না পালে একটু যোগ বিয়োগ করে নিতে হবে। আসেন আমরা সামারি রাইটিংয়ে যাই। সামারি রাইটিংয়ের জন্য আমাদের এই প্যাসেজের 1/3 লিখতে হবে, যতটুকু দেওয়া আছে সেটার 1/3 লিখবো। আসেন আমরা একটু দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু খেয়াল করবেন, 4 নাম্বার অ্যান্সারটা একটু মিস্টেক হয়েছে। এখানে 4 নাম্বার অ্যান্সারটা হবে রোট ফর নোভেলস, ঠিক আছে? আমি এখানে একটু প্লে লিখেছিলাম, প্লে না নোভেলস হবে, সে 10 বছর নোভেলস লিখে, এই অ্যান্সারটাই কারেক্ট, ঠিক আছে? আচ্ছা, আসেন সামনে যদি যাই আমাদের সামারিতে বলছে সাকসেস ডাজ নট কাম টু আওয়ার লাইফ অটোমেটিক্যালি। আমরা একটু ডিফারেন্টভাবে শুরু করছি, যে সফলতা জীবনে এমনি এমনি আসে না। সামটাইমস উই হ্যাভ টু স্ট্রাগল আগেইন অ্যান্ড আগেইন, আমাদের অনেক সময় অনেক বার কষ্ট করতে হয় টু গেট দ্য আলটিমেট ভিক্টরি, আমাদের সফলতা পাওয়ার জন্য। দিস ইজ ভেরি ট্রু ইন লাইফ অফ দ্য গ্রেট আইরিশ ড্রামাটিস্ট জি.বি. শ। তাহলে জি.বি. শ যে আছে তার জীবনে এটা একদম সত্যি কথা, সে একবারে কোনোদিন সফলতা পায়নি। সে প্রথমে যখন লিখেছিল তখন সেটা একেবারেই ভালো করেনি বা সফলতা পায়নি। হি ডিড নট হ্যাভ এনাফ এডুকেশন ইন হিজ আর্লি ইয়ার্স, সে প্রাথমিকভাবে বেশি লেখাপড়া করেনি। হি হ্যাড টু ওয়ার্ক অ্যাজ আ ক্লার্ক, একজন কেরানি হিসেবে তাকে কাজ করতে হয়েছিল। আগেইন হি হ্যাড টু লিভ ইট টু গেট ফুললি ইনভলভড ইন লিটারেরি ওয়ার্ক, অর্থাৎ সাহিত্যিক কর্মে সে সম্পূর্ণ নিযুক্ত হয়ে যায় লেখাপড়া ছেড়ে দিয়ে বা ক্লার্কের চাকরি ছেড়ে দিয়ে। আবার ইন আর্লি স্টেজ অফ হিজ লিটারেরি ক্যারিয়ার, তার জীবনের সাহিত্যিক জীবনের প্রাথমিক দিকে হিজ নভেলস ওয়ার নট সাকসেসফুল অ্যাট অল, তার নভেলগুলো একেবারেই সফল ছিল না। তাই সে আশা হারায়নি, কিছু নাটক লেখা শুরু করে, স্টার্টেড রাইটিং প্লেজ। His earnest endeavor finally gave him the opportunity to write world-famous plays like Arms and the Man and the Superman, etc. এবং তার এই যে চেষ্টা ছিল, যে পরিশ্রম ছিল, এটাই কিন্তু তাকে একদম শেষ পর্যন্ত একজন অসাধারণ পৃথিবী বিখ্যাত একজন প্লে রাইট বানায়। এবং তার প্লে রাইটগুলোর নাম কি প্লেগুলোর জনপ্রিয়? আর্মস অ্যান্ড দ্য ম্যান অ্যান্ড দ্য সুপারম্যান। ফর দিস গ্রেট লিটারারি ওয়ার্কস, এই অসাধারণ কাজগুলোর জন্য হি বিকেম আ নোবেল উইনিং প্লে রাইটার ইন 1925। চিন্তা করেন, যে জনপ্রিয় হচ্ছিল না, সে তার কষ্টের মাধ্যমে 1925 সালে কি পেয়ে যায়? সে নোবেল পুরস্কার পেয়ে যায় সাহিত্যে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।